আমেরিকার যে পড়াশোনার সিস্টেম এবং বাংলাদেশের সিস্টেমের মধ্যে কিছু পার্থক্য তো নিশ্চয়ই আছে, সেইটা তুমি যদি মোটা দাগে একটু বলো আমাদের। আমেরিকার বুকে মনে হয় তুমি ফার্স্ট স্টুডেন্ট আমাদের মার্কাস থেকে, আমার জানা মতে। এটা আরেকটা মজার ঘটনা। মার্কাস থেকে আমি ফার্স্ট, আমার কলেজ থেকে আমি প্রথম, আমার ইউনিভার্সিটি থেকে আইভি লিগে আমি প্রথম। আচ্ছা, তুমি একটা মানে ইসলামিক পরিবেশ থেকে সেখানে গেছো সাবেক মার্কাজিয়ান হিসাবে, ওখানে আসলে তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং পরিবেশটা, বা নিজের ইমানকে ধরে রাখছো কিভাবে আর কি? এটা তো অত্যন্ত কঠিন কাজ বলে মনে হচ্ছে আমাদের কাছে। আসলে ওই যে আমি আমার কথা শুরুতে আমি বললাম, ওই যে আমার ফাউন্ডেশনটা তৈরি হয়েছে মার্কাস থেকে। আপনার ফাউন্ডেশন যখন আপনার ওকে থাকবে, যখন স্ট্রং থাকবে, আমার মনে হয় যে পৃথিবীর কোনো অপশক্তি বিচ্যুত করাতে পারবে না। এই জন্য এই ফাউন্ডেশনটা অনেক দরকার। হুম। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনাদের বাচ্চাদের ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, লয়ার, আলেম, যেটাই পড়ান, দিনের ওইটাই, যে এবং ফাউন্ডেশন। ধর্মীয়, হ্যাঁ ধর্মীয় দিনই হ্যাঁ, ভিত্তি যদি না থাকে, যে কোনো সময় পা পা হোঁচট খাবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সিস্টেম চেঞ্জই পারে বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি নিয়ে আসতে। যে আমরা যখন এআই ইউজ করতেছি, এআই, আমার ইউনিভার্সিটি ডাটমার্টকে বলা হয় মানে এআই এর বার্থ প্লেস। আচ্ছা আচ্ছা। সম্ভবত আমি সালটা যদি ভুল না করে থাকি, 1956-এ মানে এটা সূচনা হয় আমাদের ক্যাম্পাস থেকে। এই এআই যে আমরা এখন ইউজ করতেছি, এই এআই এর ধারণাই তো রে আমাদের ক্যাম্পাস থেকে, সেই 1956-এ সম্ভবত, আচ্ছা। আমি যদি ভুল না করে থাকি আর কি। আসলে আমি যতগুলো মিটিং করছি বিগত কত কত বছরে, আসলে সব ইংলিশে, যার ফলে আমি আসলে অনেক সময় কি ওয়ার্ড সিলেকশন করব, মানে আই ওয়াজ টোটালি কনফিউজড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল মারকাজুল ইসলামী আস-সালাফি, আমরা জানি যে আহলে হাদিসদের কেন্দ্রীয় মার্কাজ। এখান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা পড়াশোনা করে বিভিন্ন দেশে অবস্থান করছেন। ইতিপূর্বে আমরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের অনেক শিক্ষার্থীকে যুক্ত করতে পেরেছিলাম আমাদের এই পডকাস্টে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে আরও একজন সাবেক মার্কাজিয়ানকে পেয়েছি, যিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন, পড়াশোনা শেষ করে পিএইচডি করছেন। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি মোহাম্মদ শরীফুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের প্রোগ্রামগুলোতে সাধারণত কোনো গেস্ট সেভাবে পাওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যারকে আমাদের আজকের এই পডকাস্টে গেস্ট হিসেবে পেয়েছি। আমরা আশা করি আমরা দুজন অতিথিকে নিয়ে আজকের পডকাস্টটা খুব সুন্দরভাবে পার করতে পারবো ইনশাল্লাহ। স্বাগত জানাচ্ছি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিদেশ পড়াশোনা কিংবা বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে। এর পাশাপাশি যদি আপনার কোনো উল্লেখযোগ্য অভিজ্ঞতা অথবা অন্য কোনো স্মৃতি থেকে থাকে, সেগুলো আমাদের এই কমেন্ট বক্সে করতে পারেন, আর অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আমরা শুরু করছি আমাদের আজকের অতিথিকে, অর্থাৎ শরীফুল ইসলাম ভাইকে দিয়েই, যে আমরা প্রথমে জানতে চাইব আপনার জন্ম কোথায় এবং বেড়ে ওঠাটা কীরকমভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তো ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমার নাম শরীফুল ইসলাম। আমার জন্ম রাজশাহী জেলার দুর্গাপুর থানার বড়াইল নামক গ্রামে। আমার জন্মের পরপরেই 10 মাস বা এরকম হবে বয়স, ওই সময় আমার বাবা মারা যায়। তো আমার শৈশব 6-7 বছর এরকম আমার আমার গ্রামেই কাটে। তারপরে আমার মামা ফারুক আহমেদ, উনি এখন দুর্গাপুর মহিলা কলেজের প্রভাষক। উনি আমাকে আহ নৌদাপাড়ায় নিয়ে আসেন আর কি আমার পড়াশোনার জন্য। তো নৌদাপাড়াতে আমার বেশ অনেক সময় কেটেছে। আমি ক্লাস 10 বা দাখিল পর্যন্ত আমি ওইখানে পড়াশোনা করেছি। তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ঢাকায়। আমার ব্যাকগ্রাউন্ড ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমি আন্ডারগ্রেড শেষ করে তারপরে আমি বাংলাদেশের আহ, কিছু জায়গায় জব করেছি, তার মধ্যে পাওয়ার সেক্টর, পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ওই এই পাওয়ার প্ল্যান্টটা ছিল আপনার ফসিল ফিউল বেসড, যেটা আসলে মানে পরিবেশের জন্য খুব মানে ক্ষতিকারক। তারপর আমি চিন্তা করলাম যে আসলে মানে যেগুলা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এরকম কিছু করা যায় কিনা। তারপর থেকে শুরু হলো আর কি আমার এটা নিয়ে গবেষণা। তারপরে এই যে আসলাম এই
এনার্জি নিয়ে পড়াশোনা করার জন্য আমেরিকায়। আর আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি এটাকে বলা হয় ডার্টমাউথ কলেজ। এটা আইভি লিগের একটা প্রতিষ্ঠান। জি। সো আলহামদুলিল্লাহ আমার মাস্টার শেষ, এখন আমি পিএইচডির স্টুডেন্ট। ইউনিভার্সিটি অফ লুজিয়ানাতে আমার পিএইচডি চলছে আর কি। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম যে আপনার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এখানে পড়াশোনা করেছেন মার্কাজে, এর পাশাপাশি সময়ে দেশের পড়াশোনা শেষ করে এখন বিদেশে অবস্থান করছেন। তো আপনি আমাকে অ্যাক্সেস দিলে আমি একটা প্রশ্ন করতে চাই যে যেহেতু খুব ছোটবেলাতেই পিতাকে হারিয়েছেন, তার মানে আপনার পারিবারিক যে ক্রাইসিসটা তার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে, তো ওই সময়ে মার্কাজে আসলেন কীরকমভাবে, আর তার পরবর্তী সময়ে খরচ সেই সমস্ত জিনিসগুলো কীভাবে বিয়ার করতেন? এটা একটা গ্রেট কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন। নর্মালি তো আসলে বাবা মারা যাওয়ার পরে পারিবারিক অবস্থা কেমন থাকে আসলে এটা আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের সবাই জানে আর কি। তো আমার ফাইনান্সিয়াল অবস্থা ভালো ছিল না। তো আমার মামা যখন দেখলো যে আসলে ছেলেটার আসলে পড়াশোনা করা দরকার, তো তারপরে তো নওদাপাড়াতে ভর্তি করে দিলেন। তো খরচগুলো আহ, আমার যতটুকু মনে আছে ক্লাস 8 বা 9 পর্যন্ত আমি আসলে নওদাপাড়া মাদ্রাসার অর্থায়নেই আমার পড়াশোনা চলছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে আমরা দেখেছি যে অনেক মেধাবী ভাইরা আমাদের পূর্বে ছিলেন, যদিও আমি নিজেও একজন মার্কাজের সাবেক শিক্ষার্থী। এরকম অনেক সাথীদেরও আমরা পেয়েছি, আমাদের ক্লাসমেট অনেক ছিলেন যারা এরকমভাবে পড়াশোনা করেছে এবং তারা ভালো অবস্থানের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ এখন। তো সেই জায়গা থেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই এবার জানতে চাইবো যে মার্কাজের যে দিনী পরিবেশটা ছিল, মার্কাজের যে পড়াশোনাটুকু ছিল, এর মধ্য দিয়ে আপনার ব্যক্তিত্ব গঠনে এবং নীতি নৈতিকতা, সে সঙ্গে তারবিয়াত, এগুলো গঠন করতে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? এটা আরো একটা খুব ভালো একটা কোশ্চেন। আমি যেটা মনে করি আসলে প্রত্যেকটা জিনিসের যেরকম একটা ফাউন্ডেশন থাকে, আপনার সেটা বলেন, আপনার এডুকেশন বলেন, আপনার নীতি নৈতিকতা বলেন, আপনার আহ দিনের ব্যাপারে বলেন, আপনার দৈনন্দিন জীবনের যে রুটিন বলেন, আমার এই ফাউন্ডেশনটা, আমি স্ট্রংলি বলতেছি, আমার এই ফাউন্ডেশনটা আসলে তৈরি হয়েছে মার্কাজ থেকেই। যে ফাউন্ডেশন থেকে আমাকে এখনো পর্যন্ত আমি আহ আমেরিকার মতো একটা জায়গাতে থাকি, আমাকে এই ফাউন্ডেশন থেকে মানে আমাকে চুল পরিমাণ কেউ মানে ইয়ে করতে পারে নাই, মানে বিচ্যুত করতে পারে নাই। আলহামদুলিল্লাহ। তো কারণ ওইখানকার যা এনভায়রনমেন্ট, ওই সময়ের আহ যে পরিবেশ ছিল আমি যখন ছিলাম, এখন আশা করি আরো ভালো পরিবেশ আহ আছে। তো এই যে দৈনন্দিন যে একটা রুটিন মাফিক সবকিছু, পড়াশোনা, খেলাধুলা, আহ আপনার এবাদত বন্দেগি, আর এই যে এই রুটিন মাফিক একটা নিয়মানুবর্তিতা, এটা আমার লাইফে সবচেয়ে বড়, আমি মনে করব একটা নিয়ামত ছিল, আল্লাহর নিয়ামত ওই সময়। যেটা আমার মানে একটা মানুষের পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য যে গাইডলাইন, যে ফাউন্ডেশন দরকার হয়, আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে পেয়েছি, এবং ওইটার ফলে এখন আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমাদের শরীফের সেই মানে প্রাথমিক জীবনটা এখানে গড়ে উঠেছিল, সেই জায়গা থেকে তার কোনো স্মৃতির জায়গাটা বা যে সমস্ত শিক্ষকদের কথা তার মনে আছে, বা আমি নিজেও যেহেতু সেই সময় মার্কাজের ছাত্র, আমাদের এই কয়েক ব্যাচ জুনিয়র ছিল শরীফ, তো ওদের সাথে আমাদের রেগুলার খেলাধুলো হতো। সেই সময়গুলো আসলে আসলে খুব স্মৃতিকাতর একটা সময় আর কি আমাদের জন্য, সবার জন্যই। তা আমি ওর কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে সেই সময়টা তোমার মনে পড়ে কিনা, বা সেই সময় যারা শিক্ষকরা ছিলেন তাদের কথা মনে পড়ছে কিনা, বা শিক্ষকদের কোনো স্মৃতির কথা তোমার মনে পড়ে কিনা, যার বা এখানে আমরা আর কিছু বলতে পারি যে কোনো শিক্ষকের নসিহত তোমার মনে আছে কিনা সেই সময়কালের, বা আমাদের কোনো বড় ভাইদের কথা মনে আছে কিনা? না, আসলে কি মার্কাজের ওই সময়টা আমরা তো খেলাধুলা করতাম একসঙ্গে, এক রুমে কয়েকজন থাকতাম। তা আমার কাছে যেটা সবচেয়ে আমার মানে মোটিভেশন কাজ করতো আর কি, তো এটা যেরকম আমি থাকতাম, আমার সিনিয়র ভাইরা, আমি আব্দুল আলিম ভাই রুমে থাকতাম, আব্দুল সামাদ ভাই থাকতো। আহ তো আমার ভিতরে একটা কাজ করতো যে
এই যে আমাদের যে আমচত্বরটা আছে এখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির বাস আসতো। জি। তো আমরা ছোট ছিলাম সবাই, ভাইরা বাসে যাইতো রাজশাহী ইউনিভার্সিটিতে, তখন মনের মধ্যে একটা ইয়ে জাগতো যে আমরা কবে ইউনিভার্সিটিতে যাব। এই যে একটা মোটিভেশন কাজ করে, এটা কিন্তু মানে সামনে আগানোর জন্য অনেক বড় একটা মানে মোটিভেশন। আর মানে এনভায়রনমেন্টের কত বড় ফ্যাক্ট, ফর এক্সাম্পল আমি আপনাকে একটা বলি, সেটা হচ্ছে যে ভাইরা তখন ইউনিভার্সিটির থিসিস লিখতো, অ্যাসাইনমেন্ট লিখতো, আমরা ক্লাস 5-6 থেকেই জানি যে আসলে এই জিনিসটা কি, মানে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো মনে করেন যে আমাদের মানে অনেক আগায় দিছে আমাদের, আমার কাছে যেটা মনে হয় আর কি। আর শিক্ষকদের নসিহত তো অবশ্যই, আহ আমি বলবো যে আমাকে যেটা সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের আহ লুৎফর হুজুরকে, কারণ প্রতিদিন ফজরের সময় উনি ডাকতেন। হ্যাঁ ডাকতেন। হ্যাঁ, এইটা আসলে আসলে ভোলার ভোলার না আর কি। যেটা, আর তারপরে আহ অনেক সময় কিছুদিন আমাদের ফজল করিম ওস্তাদ যে ছিল, জি। ওনাকে খুব ভীষণ মনে পড়ে আর কি। আহ কারণ উনি একটু স্ট্রিক্ট ছিল, বাট এটা আসলে আমাদের লাইফে দরকারও ছিল। জি। হ্যাঁ, তো আল্লাহ আহ ওনাকে জান্নাতবাসী করুক, আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। শরীফ, তোমার একটা মানে বিষয় আমাদের অবশ্য খেয়াল হচ্ছে এই মুহূর্তে, তুমি মানে দাখিল পাশ করে তো এখান থেকে চলে গেছিলে, তাই না? জি জি দাখিল পাশ করার পরে তুমি চলে গেলে, সম্ভবত এখানে পলিটেকনিক ভর্তি হয়েছে, রাজশাহী পলিটেকনিকে। জি 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 তো ওই সময় আমার যেটা মনে পড়ছে, আমরা কিন্তু খুব মানে সন্তুষ্ট ছিলাম না যে তুমি চলে যাচ্ছ। আমরা যখন শুনলাম, আমরা যারা বড়রা ছিলাম তারা কিন্তু খুব একটা সন্তুষ্ট ছিলাম না যে তোমরা চলে যাচ্ছ। তো তোমার সাথে মানে আরও দু একজন ছিল, মানে একই ব্যাচে, তোমরা পলিটেকনিকে চলে যাও। তো সেই সময় যে টেকনিক্যাল পড়াশোনা করার জন্য সিদ্ধান্ত নিলে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ারিং যে পড়তে গেলে, তো এটা তোমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল ওই সময়টা? আসলে ওই সময় আমি আর আমার আরেক বন্ধু আব্দুর রহমান, দুজনে আমরা হ্যাঁ, আব্দুর রহমান, মনে পড়ছে আমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম আর কি। ওই সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ আহ ওই সময় মাদ্রাসার সিলেবাস এবং জেনারেল যে সিলেবাস, এটা অনেকটা মানে ডিফারেন্ট ছিল। জি জি। তো যার ফলে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জিনিসগুলোতে একটু আহ অনেক পরিশ্রম করতে হয়েছে। হুম, বাট আমার মধ্যে একটা কনফিডেন্স আগে থেকেই ছিল যে আসলে নাথিং ইজ ইম্পসিবল। একটা জিনিস হচ্ছে না, ঠিক আছে, ওকে, হুম, আমি আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমি মানে সরবো না, কিন্তু আমি আমার ওয়ে চেঞ্জ করব। এই এই ওয়েতে হলো না, আমি আরেকটা পথ বেছে নিব, যে আমি এই হুম। পথটা দিয়ে আমি এটাকে ট্রাই করে দেখি। আচ্ছা। তো আমার কাছে যেটা মনে হয়, শুধু এটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে না, শুধু আপনি আহ কোরআন হাদিস বা যেটাই পড়াশোনা করেন না, হচ্ছে না আমার দ্বারা, এটা এটা হবে না কেন, হবে, কিন্তু আপনাকে ওয়েটা চেঞ্জ করতে হবে। এই ওয়েতে হচ্ছে না, আমি এই ওয়েতে ট্রাই করে দেখি, হবেই ইনশাল্লাহ। হুম। তা আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে। আচ্ছা তো আচ্ছা। আমি হ্যাঁ, সে সময় অনেক একটু এক্সট্রা আমাকে পরিশ্রম করতে হয়েছে এই আহ, নতুন শিক্ষা ব্যবস্থার সাথে কোপ আপ করার জন্য। আচ্ছা, তো সেখানে যাওয়ার তোমার প্ল্যানটা কিভাবে হলো? যে তুমি তো ধরো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ছিলে, বা একভাবে একটা ধারায় পড়াশোনা করে আসছিলে, তো হঠাৎ কেন মনে হলো যে না, এখন আমার একটু চেঞ্জ করা দরকার? এটার আসলে একটা মজার একটা স্টোরি আমার কাছে, যেটা আসলে হয় আর কি। এটা জানতে চাচ্ছি আর কি। আহ, তেমন কিছু না, বাট আমার কাছে খুব মজার। মজার বলতে কি, যে আমি ওই সময় আসলে ওই উপশহরের দিকে মাঝে মাঝে কি একটা কাজে যেতাম আর কি। হুম, হুম, তো যেতাম, ওখানে দেখতাম অনেক বড়, ছোট মানুষ দেখতাম অনেক বড় বড় বিল্ডিং। তো দেখলাম, পরে একজনকে জিজ্ঞাসা করলাম, আমাদের এক ফ্রেন্ড, যে আসলে এই বিল্ডিং, এত বড় বিল্ডিং এর মালিক কে, মানে ছোট মানুষ, মানে ওরকম একটা ইয়া ছিল। হুম। তখন বলে যে এই বিল্ডিং এর মালিক একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা। তখন আমার বেড়ে যাবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমার এরকম একটা বিল্ডিং করতে হবে। আহ, মানে ওই সময় আহ, মানে এটা একটু একটু ফানি টাইপের। হুম। তারপরও কেন যেন আমাকে, আমার ভেতরে খুব এটা মোটিভেশন কাজ করছে আর কি। আচ্ছা, তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, দেখি একটু। মানে এটা তোমার পার্সোনাল সিদ্ধান্ত ছিল, বা তোমার আত্মীয় এটা স্বজন বা এটা কেউ বলছে পার্সোনাল আর এরকম কি। না? হ্যাঁ।
মানে অনেক সময় হয় না আত্মীয় স্বজন দ্বারা প্রভাবিত হয়, বাবা না মা। না না, এরকম কেউ মানে হ্যাঁ, এটা কোন আত্মীয় স্বজন দ্বারা কোনো প্রভাবিত আমার নেই। আচ্ছা কিন্তু আচ্ছা। তারপরে যখন আমি ডিসিশন নিলাম, আসলাম, ওইটা তো ছিল একটা মানে মানে একটা বলুক ফানি টাইপের। পরে কিন্তু আসার পরে বুঝলাম যে না, আসলে আমাকে এইভাবে যেতে হবে। বাট ওইটা আমাকে কেন যেন মোটিভেশন কাজ করছে, আসলে এটা শুনলে অনেকে আচ্ছা মানে হাস্যকর মনে করবে, বাট হুম। আমার জন্য এটাই ট্রু। আচ্ছা, তুমি পলিটেকনিক শেষ করে তারপরে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জয়েন করছিলে না? এটা তো বাংলাদেশে। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে? এটা আইইউবিএটি বলে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, এটা উত্তরাতে। এবং ও, এটা বাংলাদেশের ফার্স্ট মানে প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে অনার্সটা শেষ করেছো? হ্যাঁ, এক্স্যাক্টলি, ইয়েস। কোন সালে এটা? এটা 2014 14-এর ডিসেম্বরে আমার ওখান থেকে আন্ডার গ্রেড করি। তারপর আচ্ছা। আমি জবে চলে যাই। তো তারপর থেকে বলা যায় প্রায় 10 বছর একটা গ্যাপ, স্টাডি গ্যাপ তোমার। Yeah, তো হ্যাঁ, স্টাডি গ্যাপ। গ্যাপের পরে আবার ডার্টমাউথ কলেজের মতো একটা জায়গায় যাওয়াটা, এটা অ্যাকচুয়ালি তুমি কিভাবে এটাকে মেনটেন করলে? আসলে ওই যে একটা স্বপ্ন থেকে আরেকটা স্বপ্ন আস্তে আস্তে মানে জন্ম জন্ম দিয়েছে আর কি। তো ডার্টমাউথে আমার আমার একটা ফিলোসফি হচ্ছে যে আপনি সব সময় নিজেকে আপডেট রাখতে হবে, এটা আমার একটা পার্সোনাল ফিলোসফি। হুম হুম আপনি যেটাই করেন না কেন, সেটা কোরআন হাদিস পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ম্যাথস পড়েন, হুম। আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে, অলওয়েজ। তো আমি সেই কাজটা করতাম আর কি, যার ফলে আমার এই স্টাডি গ্যাপটা এটা খুব একটা ইফেক্ট পড়েনি। কারণ আমি এই সময়টার মধ্যে আমাকে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি যে স্কিল দরকার হয় এটাকে আমি ডেভেলপ করছি। বিভিন্ন আমার গবেষণার যে পাবলিকেশন দরকার হয় আমি এটাকে ডেভেলপ করছি। তারপরে বিভিন্ন যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দিতে হয় সেই টেস্টগুলো আমি দিয়েছি। ল্যাঙ্গুয়েজ যে টেস্ট দিতে হয় এই টেস্টগুলো দিয়ে নিজেকে সবসময় আপডেট রাখছি। আমার ইচ্ছা ছিল যে যখনই আমার কোনো সুযোগ আসবে আমি যেন ওইটা নিতে পারি, এই জন্য আমাকে অলওয়েজ রেডি থাকতে হবে। এখন আমার সুযোগ আসলো, কিন্তু আমার যে ম্যাটেরিয়ালস দরকার হয়, আমার যে স্কিলস দরকার হয়, এগুলো যদি আমার রেডি না থাকে আমি কিন্তু ওই অপরচুনিটি আমি নিতে পারবো না। তা আমার অলওয়েজ একটা ইয়ে ছিল যে আমি অলওয়েজ নিজেকে রেডি রাখবো, আল্লাহ যখন আমাকে সেই সুযোগ দেবে আমি যেন এটা নিতে পারি। মানে কি তোমার মানে আমেরিকাতে যাওয়ার আগে থেকে প্ল্যান ছিল? হ্যাঁ, আগে রেখে আমার ইউনিভার্সিটিতে আহ যখন আমার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার তখন থেকে আমার একটু একটু মনের মধ্যে বাসনা জাগে আর কি, মানে শুরু হয়েছে যে আমি আমেরিকাতে যাব। আহ, আচ্ছা, ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া তোমার আইভি লিগ ইনস্টিটিউশনগুলোর মধ্যে, তো সেটা তো আসলে একটা খুব টাফ জার্নি। বিশেষ করে তোমার পাবলিকেশনটা অরিজিনাল হতে হয় এবং অনেক স্ট্রং হওয়া মানে প্রয়োজন হয়। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো একটা আছেই, তারপর জিআরই করা লাগে। এইগুলো তোমরা মানে কিভাবে মেনটেন করলে? এখন আহ মানে এইটা সবচেয়ে যে শুরুটা আপনার কিভাবে ছিল আর কি? আচ্ছা, শুরুটা প্রথমে ছিল আমার হচ্ছে যে আইএলস এক্সাম দিয়ে, যেটা হচ্ছে যে আপনার এটা ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট দিতে হয়, আইএলটিএস বা টোফেল এরকম কিছু টেস্ট আছে, ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটাতে আমি প্রথমে শুরু করি। আহ, আপনারা জানেন আইএলস এর আপনার 9 ব্র্যান্ডের মধ্যে এক্সাম হয় আর কি। তো এটার আসলে ইংলিশের যে বেসিক এবং যে কনসেপ্ট এগুলো আপনাকে খুব ক্লিয়ার করতে হবে, মানে কোনো ওই মুখস্থ দিয়ে এগুলাতে পাশ করা মানে অসম্ভবই বলা চলে আর কি। আর আমি যেটা করতাম সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা টাইমে প্রতিদিন কিছু মানে ইংলিশ মানে প্র্যাকটিসের মধ্যে থাকতাম রেগুলার। মানে আমি যেটা মনে করি যে যে কোনো জিনিস আপনি অল্প হোক, কিন্তু এটা যদি আপনি রেগুলার মেনটেন করেন আপনার হুম, সাকসেস আসবে ইনশাল্লাহ। তো যেটা আসলে আমি পেয়েছি আর কি, সেটা আমার 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 লাগছে 10 ইয়ার্স। হুম, হুম। আচ্ছা। এটার আইএলস এর পাশাপাশি তারপর আমি জিআরই শুরু করলাম। জিআরই ওয়ার্ল্ডে যতগুলা টেস্ট আছে, এক্সাম আছে, তার মধ্যে জিআরই মানে ওয়ান অফ দা হার্ডেস্ট। হুম হুম তো এই এক্সাম দিলাম। তারপরে মানে আসলে স্কলারশিপ পেতে যেটা দরকার হয় আর কি, শুধু আইএলস জিআরই বা রেজাল্ট দিয়ে কিন্তু কোনো স্কলারশিপ ওইভাবে হয় না। হুম হুম
এটা পেতে গেলে আপনার একটা ওভারঅল প্রোফাইল লাগবে। আচ্ছা। ওভারঅল প্রোফাইল বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আপনার আইএলটিএস এর একটা স্কোর লাগবে, যাতে আপনি এখানে এসে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি মানে স্টাডি করতে আপনি মানে কতটুকু কেপাবল কিনা এটা তারা জাজ করবে। আর জিআরই এক্সামটা এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এটা যেরকম বাংলাদেশে যেরকম আপনি ইউনিভার্সিটিতে গিয়ে যেরকম অ্যাডমিশন টেস্টগুলো দেওয়া হয়, আমেরিকার সিস্টেমটা এরকম না। আমেরিকান সিস্টেমটা হচ্ছে আপনার আন্ডারগ্রেডের জন্য এসএটি বলে একটা এক্সাম টেস্ট আছে, এটা দিতে হয়। আর মাস্টার্স বা পিএইচডির জন্য এটা জিআরই জিম্যাট এরকম কিছু টেস্ট আছে। এটাকে ওরা ওই অ্যাডমিশন টেস্টের মতোই তারা কাউন্ট করে আর কি। তো এই টেস্টে দিলে আপনার কি হবে যে ওরা বুঝবে যে আপনার লেভেলটা কতটুকু। আচ্ছা। স্কোর যত বেশি হবে আপনি তত ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার মানে অ্যাপ্লাই করলে আপনার ওখানকার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। হুম হুম। তো ওই স্কোর দেখে ওরা বোঝে যে আপনার লেভেলটা কতটুকু। আচ্ছা। আচ্ছা, আপনার তাহলে আইএস লাগবে, আপনার জিআরই স্কোর লাগবে, আপনার যদি গবেষণা মানে মাস্টার্স বা পিএইচডি তে হয় তাহলে আপনার পাবলিকেশন হলে আপনার প্রোফাইল আরেকটু মানে ভারী করলো আর কি। আরেকটা যেটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে ওরা শুধু যে রেজাল্ট আইএলটিএস জিআরই এগুলো দেখে না, একটা দেখে ওরা হচ্ছে যে আপনার আপনার মধ্যে নেতৃত্ব গুণ, আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার মধ্যে কি আছে। হুম হুম। রেজাল্ট তো দেখা দেখা মানে জিপিএ 5 অনেকেই পায়, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে একজনকে আপনি ও আপনি কোনো ভলেন্টারি কোনো ওয়ার্কে আপনি পাবেন না। আচ্ছা। তো এরা চিন্তা করে যে আপনার জিপিএ 5 আছে, ওকে ফাইন, কিন্তু আপনাকে দিয়ে জাতির কি উপকার হবে? হুম হুম। আচ্ছা। আপনি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেছেন কিনা, হুম আপনি কোনো ভলেন্টারি ওয়ার্ক করতেছেন কিনা, আপনাকে যে আমরা স্কলারশিপ দেব এটা কি শুধু আপনাকে রিচ বানানোর জন্য? নো, হুম। ওরা দেখে যে আপনার দিয়ে জাতির কি উপকার হবে। আচ্ছা। তো এটা ওরা কিভাবে আইডেন্টিফাই করবে? হুম আপনার তো রেজাল্ট, আপনার অন্য স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এগুলো তো আছেই, হুম। তারপরে ওরা দেখে যে আপনার হচ্ছে যে এই লিডারশিপ স্কিল কি আছে। তো লিডারশিপ স্কিল তো ঘরে বসে থাকলে তৈরি হবে না, জি। আপনাকে এটা বিভিন্ন অর্গানাইজার সাথে যুক্ত থাকতে হবে, তাদের সাথে ভলেন্টিয়ার ওয়ার্ক করতে হবে, এবং হুম। এগুলা সব আপনি কি কি করছেন, আপনার লিডারশিপে কি কি হয়েছে, আপনার সমাজে কি কি করছেন, আচ্ছা। এইগুলা সব আপনাকে ওরা মানে দেখে আর কি। অ্যাডমিশনের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা। আচ্ছা। ওরা শুধু যে আপনার সিজিপিএ ভালো থাকবে আর আপনাকে স্কলারশিপ দিয়ে দিবে এটা না। হুম হুম। মেন কথা যে আপনি সমাজে কি অবদান রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবং পরবর্তীতে আরো কিছু আছে মেটেরিয়াল, যেরকম আপনার টিচারদের আপনার রেকমেন্ডেশন লেটার লাগে, তারপরে হুম। আপনার যে রিসার্চ প্রপোজাল কতটুক আপনি প্রাঞ্জল ভাষায় তাদেরকে বোঝাতে পারছেন যে আমার রিসার্চ প্রপোজালটা ইফেক্টিভ, আচ্ছা আচ্ছা। এবং যে প্রফেসরের আন্ডারে আপনি রিসার্চ করবেন তার সাথে আপনার রিসার্চটা কতটুকু ম্যাচ করে। এই যে একটা ওভারঅল প্রোফাইল লাগবে, খালি হুম। একটা দিয়ে মানে স্কলারশিপ পাওয়াটা খুব ডিফিকাল্ট। বিষয়টা কি এমন যে অনেক লাকও ফেভার করা লাগে, মানে অনেকে ধরে এই প্রোফাইলগুলো মোটামুটি হয়তো একরকম আছে, কিন্তু হয়তো চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। তুমি যেটা বললে যে তোমার গবেষক যিনি অর্থাৎ সুপারভাইজার যিনি, তার সাথে ম্যাচ করাও এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো ম্যাচ তো অনেক সময় করবে না, এটা মানে ওভারঅল মানে একই রকম মানে ফিল্ড সাধারণত পাওয়া যায় না, বা খুঁজতে হয় অনেক বেশি। তো এটা কি অনেকটা লাকের উপর নির্ভরশীল কিনা? লাক তো অবশ্যই আছে, বাট আসলে প্রফেসরের সাথে আপনার প্রোফাইল ম্যাচ না করলে আপনাকে ফান্ডিং দেবে না। রাইট। সে ম্যাচ করা প্রোফাইল মানে টিচার খুঁজে পাওয়া তো অনেক কঠিন ব্যাপার। এটা হ্যাঁ কঠিন, এটা কঠিন। তারপরে আসলে যে লেগে থাকতে হয় দিনের পর দিন, আপনার খুঁজতে হবে আসলে কোন প্রোফাইলের প্রফেসর কি নিয়ে কাজ করতেছে। প্রফেসরকে ইমেল দিতে হবে, ওনার সাথে বলতে বোঝাতে হবে যে দেখো হুম। মানে আমি এই নিয়ে কাজ করি, তুমিও তো এই নিয়ে কাজ করো, কারণ এখন প্রফেসরদের সব প্রোফাইল আপনার ওয়েবসাইটে পাওয়া যায়। জি। এখন একটু টেকনিক্যালি আপনাকে ওটাকে মানে সার্চ করতে হবে যে আসলে আমি এই প্রফেসরটা আমার আমার প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে। আর কিছু আপনার পাবলিকেশনস আর রিসার্চটা আপনাকে একটু স্টাডি করতে হবে, করার পরে আপনি তার ইমেল দিবেন যে আমিও তো এই নিয়ে রিসার্চ করি, তোমার এই পেপারসটা পড়ছি আমি। আচ্ছা। আবার যদি আপনি একটু অ্যাডভান্স হন, বলেন যে তুমি তোমার আমি এই রিসার্চ পেপারটা আমি পড়ছি,
এই এই জায়গাটা তোমার একটা রিসার্চ গ্যাপ আছে, আমি এই জায়গাটা নিয়ে তো আমি কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা। তখন প্রফেসর বলবে তাই তো দেখি ও আবার একটু স্টাডি করবে নাও, তাহলে তো এই ছেলেটাকে আমাকে দরকার। মানে যে যেভাবে প্রফেসরকে আর কি ম্যানেজ করে আর কি। কিন্তু আমরা আসলে শুনি, ওভারঅল অ্যাডমিশনটা কি ইউনিভার্সিটি থেকেই হয়, আপনার ওভারঅল প্রোফাইলও ভালো লাগবে প্লাস আপনার রিসার্চও লাগবে। আমরা অনেক সময় শুনি এরকম হয় যে 100 প্রফেসরকে মেল করা হয়েছে, কেউ রিপ্লাই দেয়নি। তো এরকমই সাধারণত হয়। তো এটা আসলে কেমনে কি করা হয়? না না, এটা হয় এই জন্য যে প্রফেসর যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ম্যাচ করছে না। আহ, বোঝাতে পারে না, তার রিকোয়ারমেন্ট ম্যাচ করে না। ফর এক্সাম্পল আমার আমার লাইফ থেকে আমি বলি, আমার ডার্টমাউথের এক প্রফেসর, আমার যখন মাস্টার শেষের দিকে, উনি আমার স্টিল তখন উনি আমার একটা কোর্সের, উনি আমার হচ্ছে যে প্রফেসর, আমার ক্লাস নেয় কিন্তু নিয়মিত। আচ্ছা তো আমি ওনাকে আমার নেক্সট পিএইচডির জন্য আমি ওনাকে ইন্টারেস্ট শো করে আমি একটা ইমেল দিয়েছি। এখন ইমেল দেওয়ার পর উনি আমার ইমেলের রিপ্লাই দেয় না। আচ্ছা। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ চলে গেল। পরে একদিন ক্লাসে আসলাম, আমি বললাম প্রফেসর আমি তো তোমার এরকম একটা ইমেল দিয়েছিলাম। তখন উনি একটু মানে ইয়ে পাইছে, কারণ আমি যদি স্টাডি রিলেটেড ইমেল দিই প্রত্যেকটা প্রফেসর এরা রিপ্লাই দেবে। হুম হুম। কিন্তু যখন আমি পিএইচডির ব্যাপারে এই ব্যাপারে ইমেল দিয়েছি, উনি আমাকে রিপ্লাই দেয় নাই। পরে আমি বললাম না, এটা ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছে যে আসলে এই পিএইচডির বিষয়টা নিয়ে বলছে, ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে রিপ্লাই দেই নাই এই জন্যে যে এই মুহূর্তে আমার কাছে ফান্ডিং নাই বা ফান্ডিং লিমিটেড, এই জন্য আমি তোমাকে রিপ্লাই দেই নাই। তাই বললাম, তো পরে জিজ্ঞাসা করলাম যে আসলে তুমি তাহলে রিপ্লাই কিভাবে দিবা এক সময়। বলছে আমার কাছে যখন অ্যাভেলেবল ফান্ডিং আসবে আমি তখন আমার ইমেইলে কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করব, ওই সার্চ কিওয়ার্ডে যেগুলো আমার সামনে আসবে আমি তাদেরকে রিপ্লাই দেব। তার মানে কি বোঝালো, মানে এখান থেকে কি বুঝলাম আমরা, যে যে একটা একটা প্রফেসরকে যখন আমি ইমেইল করব, ইমেইলে আমি কি ওয়ার্ড সিলেকশন করতেছি যে আমার রিসার্চের সাথে বা প্রফেসরের রিসার্চের সাথে যে রিসার্চ টপিক মিল আছে, মানে ওই টাইপের ওয়ার্ড আমাকে ইউজ করে আমাকে ইমেল লিখতে হবে। হুম। তাহলে কি হবে, প্রফেসরের জন্য প্রফেসররা, এখানকার প্রফেসররা হাজার হাজার ইমেল পায়, ওরা তো হাজার হাজার ইমেল পড়ার তাদের সময় নাই। হুম। যার ফলে হয় কি, ওরা ওই যখন ওরা রিপ্লাই দেবে, একদিন হয়তো বসলো উইকেন্ডে, একদিন বসলো যে আজকে আমি রিপ্লাই দেবো, ও তখন করে কি, ও কিওয়ার্ড সার্চ করে ইমেইলে যে এই কিওয়ার্ড, মানে ওর রিসার্চ এরিয়া দিয়ে বা একটা কিওয়ার্ড যখন সার্চ করে তখন তো ইমেল গুলা সামনে আসে। আচ্ছা। তো এই জন্য ইমেল লেখাটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি ইমেইলে কি টাইপের ওয়ার্ড ইউজ করতেছি, মানে আমার যেটা মানে নর্মালি কিওয়ার্ড হতে পারে বা ইম্পর্টেন্ট হতে পারে। মানে আমার প্রফেসরের কাছ থেকে এটা শিক্ষণীয় আর কি। আচ্ছা আচ্ছা। তো যাক, এটা খুব মানে একটা ক্রিটিক্যাল কাজ মনে হচ্ছে, এবং আসলে অনেকটা লাক ফেভার করাও লাগে। এর পিছনে লেগে থাকা এটা তো খুব টাফ ব্যাপার। দেখা যাচ্ছে যে আমি 50 জনকে মেইল করলাম, রিপ্লাই দিল না। রিপ্লাই দিল না, জি। তো এটা একটা খুব বিরক্তিকর, মানে তাৎক্ষণিকভাবে একটা হতাশা জাগবেই, তখন হয়তো কন্টিনিউ করবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, মানে ধৈর্য ধরে টিকে থাকাটাও অনেক কঠিন ব্যাপার। তো হ্যাঁ, এই দিক থেকে আমি অনেকটা লাকি। সেটাই আমি অনেকটা লাকি বলতে যে আসলে আমাকে ওইরকম শত শত ইমেল করতে হয় নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি লাকি। আহ এটা অবশ্যই মানে আল্লাহর আমার যে বিষয়টা যেটা হয়েছে আল্লাহর অশেষ রহমত। জি জি। এবং আমার যে পিএইচডি যেটা ফান্ডিং, মানে যে যে ফান্ডটা আমি পাইছি, এটা অনেক ভালো মাপের একটা ফান্ডিং। আচ্ছা এটার জন্য আমাকে ইমেল করতে হয়নি, প্রফেসরই আমাকে ইমেল করছে, এটা একটা মজার বিষয়। আচ্ছা। তো মাশাআল্লাহ। এটা কিভাবে হলো? মজার বিষয়টা কেমন, যে আমি একটা প্রফেসরকে ইমেল করছিলাম, যে একটাই প্রফেসরকে ইমেল করছি আমি ইউনিভার্সিটিতে। আচ্ছা তো ইমেল করার পর আমি বললাম যে আমার তো এই প্রোফাইল, আমি আহ, তোমার আন্ডারে আমি পিএইচডি করতে চাই। পরে উনি বলতেছে যে আসলে আমি তো হচ্ছে যে তোমার প্রোফাইল তো অনেক ভালো, তো আমি তো রিটায়ারমেন্টে চলে যাব, আচ্ছা তো আমার কাছে ইয়ে নেই। পরে যেটা জানলাম যে ওই প্রফেসরের কাছ থেকে আরেকটা প্রফেসর আমার প্রোফাইল দেখছে, দেখার পরে তার ভালো লাগছে, তখন সেই প্রফেসর আমাকে ইমেল করছে যে আমি তো তোমার এরকম তোমার প্রোফাইল দেখলাম, তুমি কি আমার আন্ডারে পিএইচডি করতে চাও কিনা, আমার সাথে আমার ল্যাবে কাজ করতে চাও কিনা। হুম। তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবান আর কি, যে আমাকে ওই একটা ইমেলে আমার হয়েছে। আমি এই জন্যই লাকের প্রসঙ্গটা নিয়ে আসলাম, কারণ এইসব ক্ষেত্রে অনেক সময় লাক ফেভার না করলে মানে চট করে একটা ভালো জায়গায় সুযোগ পাওয়া এটা খুব কঠিন ব্যাপার। মানে তোমার হয়তো সেম প্রোফাইলে আরও অনেকেই আছে, কিন্তু চট করে এই যে মানে আরেকজনের মাধ্যম দিয়ে উনি জানলেন তোমার বিষয়ে, চট করে আবার ওনাকে মেইল করলেন তোমাকে। তো এটাও তো মানে বলা যেতে পারে অনেকটা লাকের উপরেই। উনি হয়তো তোমাকে খোঁজেননি, তুমিও খোঁজো নেই। না, এটাই লাক, কিন্তু আ-
আপনার প্রোফাইলটা এবং সিভিটা সবকিছু মানে ওই লেভেলের স্ট্যান্ডার্ড মানের আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা এখন ওরা আপনার আপনার প্রোফাইল ভালো লাগলো না, ওদের স্টুডেন্ট ফাঁকা থাকলো, তবু আপনাকে নেবে না। আচ্ছা আচ্ছা আমার কাছে যেটা মনে হয় আর কি। কিন্তু আপনার যদি প্রোফাইল ভালো হয়, প্রয়োজন আপনাকে এক্সট্রা কিছু আবার করে একটা আচ্ছা বেনিফিট দিয়ে আপনাকে নেবে। নেবে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। প্রোফাইল ভালো থাকতে হবে। প্রোফাইল ঠিকঠাক থাকার পর এরপর তখন সেটা লাগের বিষয়টা দিতে হবে, সেই মানে নিজের চেষ্টাটা থাকা লাগবে, সেটা থাকা লাগবে। তারপরে আল্লাহর ইচ্ছা সেটা তো পরে অবশ্যই লাগবেই 100%। ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, এবং হয়তো আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা শুনছে, তাদের উপকার হবে অনেক। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, যে আমেরিকা যে পরিবেশটা, যে অবস্থা, তো সেই জায়গায় একজন মুসলিম হিসেবে টিকে থাকা এটা তো খুব কঠিন একটা কাজ বলে আমরা অন্ততপক্ষে যারা বাংলাদেশে থাকি তারা মনে করি আর কি, বা যে ইসলামিক পরিমণ্ডল যারা আমরা আছি। তো সেক্ষেত্রে তুমি একটা মানে ইসলামিক পরিবেশ থেকে সেখানে গেছো সাবেক মার্কাজেন হিসাবে, ওখানে আসলে তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং পরিবেশটা, বা সেটা কিভাবে নিজের করছো ইমানকে কিভাবে? ধরে রাখছো কিভাবে আর কি, এক কথায় এটা তো অত্যন্ত কঠিন কাজ বলে মনে হচ্ছে আমাদের কাছে। আসলে ওই যে আমি আমার কথা শুরুতে আমি বললাম, ওই যে আমার ফাউন্ডেশনটা তৈরি হয়েছে মার্কাজ থেকে। হুম, আপনার ফাউন্ডেশন যখন আপনার ওকে থাকবে, যখন স্ট্রং থাকবে, আপনার পৃথিবীর কোনো মানে আমার মনে হয় যে পৃথিবীর কোনো কি বলবো এটাকে আমি, টেম্পটেশন গুলো। অপশক্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ইয়া করতে পারবে না, ওই জায়গা থেকে বিচ্যুত করাতে পারবে না। এই জন্য এই ফাউন্ডেশনটা অনেক দরকার। হুম, এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনাদের বাচ্চাদের ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, লয়ার, আলেম, যেটাই পড়ান, ফাউন্ডেশনটা আপনার আপনার মানে দিনের নৈতিক যে এবং ফাউন্ডেশন। ধর্মীয়, হ্যাঁ ধর্মীয় দিনী ভিত্তি হ্যাঁ, যদি না থাকে, যে কোনো সময় পা পা হোঁচট খাবে। হোঁচট খাবে। জি জি। কিন্তু কিন্তু আপনি যখন ফাউন্ডেশনটা ওকে থাকবে, আপনার মধ্যে ওই ভীতিটা কাজ করবে এবং আপনাকে টলাতে পারবে না। আচ্ছা, এটা একটা হলো যে আমি ফাউন্ডেশনের কথা বললাম। জি। এবার আসি হচ্ছে আসলে আমার কাছে আমেরিকা যেটা মনে হয়েছে সেটা আসলে এখানে ধর্ম পালনের প্রচুর স্বাধীনতা আছে। আচ্ছা, আমি কিভাবে বলি, আচ্ছা, ধর্ম পালনের স্বাধীনতা এখানে প্রচুর, কিন্তু ধর্ম পালনের যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এটা একটু কঠিন। এনভায়রনমেন্টের কথাই বলছি আমরা, আসলে এটা পরিবেশ তো হ্যাঁ একদম একদম বিপরীত আর কি। হ্যাঁ। ক্ষেত্রে এটা তো খুব কঠিন ব্যাপার বলে মনে হয় আমাদের কাছে। তো আচ্ছা, এবার আমি রিলেট করি ওই যে আমার ফাউন্ডেশন আচ্ছা। আর এখানকার ফাউন্ডেশন যখন আপনার ওকে থাকবে, আপনি যখন তখন আপনি কিন্তু খুঁজে ঠিকই বের করবেন এখানে কোথায় একটা মার্কাজ আছে, কোথায় একটা মসজিদ আছে, এখানকার কোনো মুসলিম কমিউনিটি আছে, ঠিকই আপনি খুঁজে বের করে ফেলবেন। হুম। এবং আমি সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং জি। বেশিরভাগ ইউনিভার্সিটি, আমার ক্যাম্পাসেও আহ, ওই যে বললাম না, এখানে ধর্ম পালনের স্বাধীনতা, আমার ক্যাম্পাসে কিন্তু ক্যাম্পাস থেকে একটা আমরা চ্যাপলিন বা এখানে ইমাম ইমাম নিয়োগ দেওয়া আছে, কিন্তু আচ্ছা। ইউনিভার্সিটি থেকে ইমাম নিয়োগ দেওয়া আছে আমেরিকার মতো ইউনিভার্সিটিতে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই ওখানে যে বললাম ধর্ম আলাদা পালনের সালাতের স্বাধীনতা। জায়গা আছে। হুম হুম। আলাদা সালাতের জায়গা বা মসজিদ আছে ভার্সিটির হ্যাঁ, সাথে, ঠিক। আলাদা সালাতের জায়গা আছে, আপনি ওখানে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য আপনি হচ্ছে যে এখানে ইমাম ইমাম রাখা আছে। হুম, ইমাম আপনাকে আহ সবকিছু ব্রিফ করবে, এবং মুসলমানদের দেখাশোনা, কোনো কিছু প্রয়োজন হলে আমরা তার কাছে বলবো, সে আমাদের মানে ইসলামিক বিষয়গুলো সে মানে সলভ করার মানে আচ্ছা। চেষ্টা করে আর কি। হুম, আর এখানে একটা জিনিস যে বলে রাখি যে আহ আমেরিকার প্রায় প্রত্যেকটা মসজিদেই, আমাদের ক্যাম্পাসে যেখানে নামাজের আহ ইয়ে আছে, মসজিদ আছে, এখানে নিয়মিত কিন্তু তালিম হয়, ইসলামিক হালাকা হয়, আচ্ছা বিভিন্ন সিরাত সম্পর্কে ডিসকাশন হয়। আচ্ছা আচ্ছা। মানে চমৎকার একটা ইসলামিক পরিবেশ। আমরা যে কমিউনিটি আছে, এই কমিউনিটির মধ্যে চমৎকার একটা ইসলামিক পরিবেশ, এবং দেখবেন যে প্রত্যেক মাসে কেউ না কেউ মানে এখানে মুসলিম হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যাক, মানে আমেরিকার মতো দেশে থেকেও মনে হচ্ছে না যে খুব মানে বাইরের কোনো সংস্কৃতির মধ্যে আছে, এরকম মনে হচ্ছে না, তাই বলছো? না, য- ওই যে বললাম, যখন আপনি ঘুরবেন, বাইরে যাবেন, তখন একটু তো মনে হবে আর কি পরিবেশটা। হ্যাঁ, কিন্তু দিনই আর পরিবার এছাড়া আপনি, থাকতে চাইলে সে সুযোগটা আছে। হ্যাঁ, এখানে সুযোগ আছে। আপনি যদি একবারে পূর্ণ ইসলামিক জীবন বিধান আপনি পালন করেন, এখানে কেউ আপনার ডিস্টার্ব করবে না। হুম ওপেন মানে স্বাধীন। হুম। ফর এক্সাম্পল, আমি আপনাকে বলি, আমি গত পরশুদিন একটা সি বিচের পাশে আমি ঘুরতে গেলাম, আমার আরেক ভাই, মাগরিবের সালাতের সময় হয়ে গেছে। আমি ওইখানে, আমাদের তো ওই গাড়িতে সবসময় সবকিছু রাখাই থাকে, আমি ওখানে নামাজ পড়ে ফেললাম, আপনাদের কেউ তাকাবেও না, হুম আপনার কাজ আপনি করছেন। হুম। এখানে চমৎকার পরিবেশ মানে দিন পালনের জন্য।
মানে স্বাধীনতা আর কি। আর পরিবেশটা একটু ডিফিকাল্ট, কারণ আসলে আমি না, বুঝতে মনে হয় পারছি। কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন আর কি। জি জি এক্স্যাক্টলি, মানে ভিন্ন সংস্কৃতি ভিন্ন আদর্শের মানুষ, মানে তোমার আশপাশে যেভাবে ধরো বাংলাদেশে আমরা পাঁচ ওয়াক্ত সালাতের আজান শুনতে পাই, তাই না? বা এখানকার মানুষগুলো দেখলেই বোঝা যায় না একটা ইসলামী পরিবেশে আমরা আছি। কিন্তু আমেরিকাতে তো এটা অনেক কঠিন, যে পাঁচ ওয়াক্ত সালাতের আওয়াজ অনেক দিন ধরে শোনা যায় না, মানে আজান আপনি আজান শোনা এখানের যায়। আজান গুলো হয়, হ্যাঁ, মানে মসজিদের ভিতরে সাউন্ড বক্সে, কিন্তু বাইরে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা আছেন ভাইরা সবসময় এটাই বলেন যে পাঁচ ওয়াক্ত সালাতের সময় যে আজানটা শুনতে পাই না, এটা আমাদের জন্য সবচেয়ে কষ্টের। এই জিনিসটা মাঝে মধ্যে বলেন আর কি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেকক্ষণ থেকেই আপনাদের দুজনের কথাবার্তা শুনছিলাম এবং আমরা নিজেরাও অনেক বিষয় জানলাম আলহামদুলিল্লাহ। আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা আগামীতে বিদেশ পড়াশোনা করতে যাবেন, বিশেষ করে আমেরিকায়, তাদের জন্য আপনার যে কথাবার্তাগুলো আছে এগুলো খুব কাজে আসবে ইনশাআল্লাহ। এবার আমি জানতে চাইবো যে আপনি আগামী 5 বছর পর নিজেকে কোন স্থানে দেখতে চান, এবং পিএইচডি শেষ করার পর দেশে ফিরে দেশের জনগণ, দেশের মানুষ, এদের জন্য কোনো কার্যক্রম কিংবা এরকম কোনো প্ল্যান পরিকল্পনা আপনার আছে কিনা? খুব একটা ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য। আসলে আমার হচ্ছে এখানে পিএইচডি, আমি যেটা করব, আমার রিসার্চ এরিয়া হচ্ছে সোলার টেকনোলজি ক্যারেক্টারাইজেশনস, এন্ড এটা পিভি বলে ইঞ্জিনিয়ারিং, বা ফটোভোল্টেইক পারফরমেন্স অপটিমাইজেশনস। তাই এটা হচ্ছে আসলে আপনার মানে সানলাইট থেকে আপনার মানে বিদ্যুৎ তৈরির একটা আর কি উৎপাদন করার যে ইয়াটা। টেকনোলজি। আচ্ছা, হুম হুম। তার মানে আপনার এটা তো তো এটা আসলে সোলার টেকনোলজি। সোলার টেকনোলজি। আচ্ছা, এটার মানে ভবিষ্যৎটা কি, মানে প্ল্যানটা কি, যে এখান থেকে কি প্রমাণ করতে চাওয়া হচ্ছে? এই যে আমরা এখন যে আমরা ছোটবেলা দেখছি বাংলাদেশে বলেন বা অন্যান্য কান্ট্রিতে যারা বলে যে আমাদের 6টা ঋতু ছিল, কিন্তু এখন কিন্তু আমরা 6টা পাই না, 2টা পাই, গরম আর শীত। তো এইটার জন্য যে এই যে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ, এটা তো আচ্ছা, এটার ইফেক্ট। তার মানে তো আপনার এইটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে আমরা যে বিদ্যুৎ এখন ব্যবহার ইউজ করছে বাংলাদেশে বা গোটা ওয়ার্ল্ডেই বলেন, তো এইটার যে রিসোর্স, যে ফিউল, এটা আমরা ফসিল ফিউল ইউজ করছি বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে, আচ্ছা, যেটা অনেক আপনার কার্বন ইমিশন হচ্ছে, যেটা আপনার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী আর কি। তো এখন আমি যদি সানলাইট থেকে আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, এটা হচ্ছে ক্লিন এনার্জি বলতেছি আমরা। তো এখানে কোনো আপনার ইয়ে নেই, মানে কোনো কার্বন ইমিশন নেই। এটা খুবই এনভায়রনমেন্টাল মানে ফ্রেন্ডলি আর কি, পরিবেশের জন্য খুবই ভালো। এটা একটা দিক। সেকেন্ডলি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আমি জানি না যে কোরআন হাদিসে কোথাও মানে আছে কি না যে আমাদের যে ন্যাচারাল যে রিসোর্স আছে, মানে মাইন বা যেখান থেকে আমরা এই ফিউল গুলা পাই, এটা মানে পৃথিবী যতদিন থাকবে এই রিসোর্সটা এটা থাকবে কি থাকবে না, এইরকম টাইপের কোনো ইনফরমেশন আছে কি না কোরআন হাদিসে, এটা আমার আসলে জানা নাই। তবে এতটুকু জানি, পৃথিবী যতদিন মানে সূর্য যতদিন আছে পৃথিবী ততদিন আছে। কিয়ামতের আগে তো মানে সূর্য ধ্বংস যখন হবে না আর কি। উঠবে না তখন তো কেমন পৃথিবী হয়ে গেল? যেদিন ধ্বংস হবে সেই দিন মানে সূর্য ধ্বংস হবে, তার আগ পর্যন্ত না। হ্যাঁ। তার মানে কি, তার মানে আমি এখান থেকে কি বুঝলাম, তা আমি সূর্যটাকে যদি ইউজ করতে পারি, তাহলে যতদিন পৃথিবী আছে ততদিন আমি আমার ইলেকট্রিসিটি আমার কি হবে না, ঘাটতি পড়বে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যে আমরা জীবাশ্ম জ্বালানির মাধ্যমে যেরকম পরিবেশের যে ক্ষতিগুলো করছি আমরা, সেই ক্ষতিটাও কমে আসবে যদি আমরা সানলাইটকে ব্যবহার করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে সানলাইট আল্লাহর অশেষ নিয়ামত এবং ফ্রি। জি, এই যে আপনার
বিভিন্ন সময় যুদ্ধের কারণে যে আমরা অনেক সময় আমরা মানে তেল পাচ্ছি না, যার ফলে আমার অনেক পাওয়ার নেট বন্ধ মানে থাকে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যে বন্ধ থাকতেছে, তা আমি যদি 100% যদি আমি সানলাইট থেকে বা আমি যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাহলে আমাকে তো আর এইগুলো আর আমাকে কোনো এফেক্ট করবে না। হুম। আপনি 24 আওয়ার্স আপনি রিলায়েবল, ক্লিন এবং অ্যাফোর্ডেবল আপনি বিদ্যুৎ পাবেন। জাজাকাল্লাহ খায়রান। ভাই, এবার জানতে চাইবো যে যারা এই প্রযুক্তিগত শিক্ষা কিংবা আপনার অন্যান্য শিক্ষা নিয়ে উচ্চতর পড়াশোনা করার জন্য বাইরে যেতে চায়, সেক্ষেত্রে আপনি নিজেকে বললেন, একটু আগে বলছিলেন যে নিজেকে আপডেট রাখার যে বিষয়টা এবং নিজেকে সবসময় আপডেট রেখে এই জিনিসগুলোকে খোঁজার যে বিষয়টা, মূলত যারা সামনে বাইরে পড়াশোনা করতে যেতে চায় তাদেরকে আপনি মৌলিকভাবে কি পরামর্শ দেবেন? এক্ষেত্রে আমি বলবো যে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাষাগত দক্ষতা। মানে এটা এতটা ইম্পর্টেন্ট যে আমি অনেক সময় এখন বলি, যারা আমার আশেপাশে থাকে বা যারা ছোট ভাই, যে অ্যাটলিস্ট আপনাকে 3টা ভাষা জানতে হবে। আমার মানে যে ভাষা আমার মানে মাতৃভাষা বাংলা, আর মুসলিম হিসেবে অ্যারাবিক, আর ইংলিশ, এই 3টা মাস্ট। তো আপনার প্রথমে শুরু করতে হবে আপনার ভাষা দিয়ে। আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি কোথাও আপনি মানে নিজেকে আপনি প্রকাশ করতে পারবেন না। আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি ভাষায় আপনি দক্ষ না, আপনি পারবেন না। তো প্রথমত ভাষা, আর দ্বিতীয়ত আপনাকে যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল এই ব্যাকগ্রাউন্ড আসতে চান, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা সাবজেক্টের, আপনি ফিজিক্স বলেন, ম্যাথস বলেন, এগুলার যে মেন কনসেপ্ট, এগুলো আপনি ক্লিয়ার করতে হবে। কারণ আপনি যখন বিশেষ করে ইউএস ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দিবেন, আপনার ম্যাথস এবং ইংলিশের উপরে কোশ্চেন হবে। যদি ম্যাথস এবং ইংলিশের যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকে, তাহলে এই কোশ্চেনগুলো আসলে অ্যান্সার করা প্রায় অসম্ভব। কারণ এই কোশ্চেনগুলো খুবই ক্রিয়েটিভ। কোনো এখানে কোনো মুখস্থ বিদ্যা বলে কিছু নাই। আপনার মধ্যে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, একেবারে ছোটবেলাতে ক্লাস 6, 7, 8, 9 এর ম্যাথসের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি এগুলো মানে পার পাবেন। তারপরে যেটা বলবো যে আপনার ছোটবেলা থেকে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনার ইনভলভ থাকা উচিত। বিভিন্ন ভলেন্টারি ওয়ার্ক বলেন, আপনি যে কোনো ওয়ার্ক আপনি মানে লেগে থাকতে হবে। এতে করে কি হবে, আপনার যে নেতৃত্ব দানের যে গুণাবলী, এটাকে আপনার তৈরি হবে। অনেক ইম্পর্টেন্ট। আমেরিকাতে বেশিরভাগ রিসার্চ হয় বা যে কোনো পড়াশোনা সব বেশিরভাগই আপনার হচ্ছে যে গ্রুপ ওয়াইজ, টিম, একটা টিমে কাজ করতে হয়। তো আপনি যখন মানুষের সঙ্গে একটা টিমে কাজ করার যদি মানে অ্যাবিলিটি না থাকে বা, তাহলে কিন্তু এটা একটু কঠিন। মানে টিমমেটদের সাথে কাজ করা, একই মানে ওনাদের সঙ্গে কি হবে, আপনার রিসার্চ বলেন যে কোনো কাজ আগায় নিয়ে যাওয়া, এটা কঠিন হয়ে যাবে। যার ফলে এই ছোটবেলা থেকে আমি মনে করি এই নেতৃত্বের যে গুণাবলী, এটা তৈরি করা উচিত। আর যদি আপনার ইঞ্জিনিয়ারিং এ যেতে চান, তাহলে অবশ্যই আপনার রিসার্চের এক্সপিরিয়েন্স, যদিও এটা আন্ডারগ্রেডে খুব একটা ইয়া নাই, তারপরে অনেকেই বিভিন্ন পাবলিকেশনস এগুলো মানে পড়া ভালো আর কি। আর অফকোর্স আপনি যদি গ্র্যাড স্টুডেন্ট হিসেবে আসতে চান, অর্থাৎ মাস্টার্স অথবা পিএইচডি, এটা তো ম্যান্ডেটরি। তো সব মিলিয়ে আপনার ওভারঅল আমি বলতে পারি আপনার ল্যাঙ্গুয়েজ আর বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ম্যাথস, ইংলিশ তো আসে, এটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, রিসার্চ, আর এই তো। আচ্ছা, এখানে একটা ছোট্ট কোশ্চেন করে নিই যে আমেরিকার যে পড়াশোনার সিস্টেম এবং বাংলাদেশের সিস্টেমের মধ্যে
কিছু পার্থক্য তো নিশ্চয়ই আছে, সেইটা তুমি যদি মোটা দাগে একটু বলো আমাদেরকে। আমেরিকার সিস্টেমটা পুরাটাই ক্রিয়েটিভ। এখানে মুখস্থ করে কেউ আসলে পরীক্ষা পাশ করতে পারবে না। অনেক সময় আমরা ওপেন বুক পরীক্ষা দিয়েছি, তবু মনে করেন যে আমরা আসলে মানে হয় না, মানে অ্যান্সার করা টাফ হয়ে যায় ওপেন বুক এক্সাম। কেন? ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, এখানকার পড়ালেখার সিস্টেমটা হচ্ছে আপনার আহ, মনে করেন একটা, কি দিয়ে এক্সাম্পল দিই, একটা টপিকস, যে কালকে সেটা ডিসকাশন হবে আর কি ক্লাসে। প্রফেসর অনেক সময় আগের সময় বলে দেয় কালকে এই ব্যাপারে আমরা ডিসকাস করব ক্লাসে। তো ওই টপিকসটা ওরা করে কি যে আহ, অনেক সময় দেখা যাচ্ছে গ্রুপ ওয়াইজ ভাগ করে দেয়, যে তুমি এই গ্রুপ, তোমরা এই গ্রুপ, এরকম 4 জন 5 জন গ্রুপ ভাগ করে দেয়। দেওয়ার পরে পরে দিয়ে যখন ক্লাসে সবাই আসে, ওইটা নিয়ে ডিসকাস হয় আগে গ্রুপের মধ্যে, যে যে গ্রুপ ভাগ করে দিল গ্রুপের মধ্যে ডিসকাস হলো। এখন যে আমি আসলে কি বুঝলাম, এখন এই যে আমি কি বুঝলাম এগুলো, আবার আরেকটা গ্রুপ তারা কি বুঝলো, এবার এই দুই গ্রুপের মধ্যে আপনার সেই ভিউটা এক্সচেঞ্জ হচ্ছে, যে যা নোট করতেছে। তারপরে এবার সবাই প্রফেসরকে যার যার গ্রুপে ডিসকাশনটা রেজাল্ট বলতেছে, আমরা আমাদের গ্রুপে এই ডিসকাশন আমরা মনে করি এটা এইরকম, আরেক গ্রুপ বলতেছে এইরকম। এবার কি হচ্ছে, প্রত্যেকটা গ্রুপ আরেক প্রত্যেকটা গ্রুপকে আবার কোশ্চেন করতেছে, আচ্ছা তুমি যে এরকম বললা, তাহলে আমরা তো এরকম ভাবতেছি, তো এটাকে তুমি কিভাবে দেখতেছো? তো বেশিরভাগ ক্লাসগুলো তার এইভাবে করে আর কি, আমার মানে যেটা আমি দেখে আসছি আর কি। যার ফলে হয় কি, একটা স্টুডেন্টের মধ্যে যে ক্রিয়েটিভিটি, ডিসকাশন করলে ওখান থেকে নতুন কিছু একটা জিনিস বের হয়ে আসে। তারপরে প্রফেসর একটা ওভারঅল একটা সামারি টানবে আর কি। এখানে মুখস্থর কোনো মানে মানে মুখস্থ ঝেড়ে দিয়ে আসলাম, এটা সুযোগ নেই আর কি। না, সুযোগ নেই। এবং কোশ্চিন হবে কিন্তু আপনার ওইভাবেই আবার। আচ্ছা এখন এখানে একটা প্রফেসরকে কোশ্চিন করতে হলে প্রফেসরকে অনেক স্টাডি করতে হয়, যে আসলে কোশ্চিনটা কিভাবে করব আমি। আচ্ছা আচ্ছা। মানে যে লেখা আছে আমি তুলে দিলাম, নো, ওইরকম কোশ্চেন এখানে কেউ করে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি ফর এক্সাম্পল কি বলবো, একটা আহ, আমার মনে হয় যে এই এই পদ্ধতিটা শুধু আমার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র না, কোরআন হাদিস সবকিছু যদি আমার এই যে এই শিক্ষা ব্যবস্থার যে টিচিং সিস্টেমস, হুম, হুম। এই সিস্টেমটা যদি চেঞ্জ করতে পারে, আমরা শুধু ইঞ্জিনিয়ারিং না, কোরআন হাদিস সবকিছু অল্প সময়ে অনেক কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো, এবং অনেক আমাদের, প্র্যাকটিক্যালি শিখতে পারবো আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি শিখতে পারবো। হুম। ফর এখন তো এক্সাম্পল আমি আপনাকে বলি, আমরা যেমন এই যে আমরা ছোটবেলা থেকে ইংলিশ গ্রামার পড়ে আসছি, আরবি গ্রামার পড়ি, কিন্তু ওগুলো কোনো প্র্যাকটিস নাই। গ্রামারটা যদি জিজ্ঞেস করা হয় খুব সুন্দর বলতে পারবো, কিন্তু ওটা প্র্যাকটিক্যালি যখন আমরা অ্যাপ্লাই করতে যাবো তখন আর পারছি না। তো এইটাই তো আমাদের মানে বাংলাদেশি স্টাডি নিয়ে প্রবলেম, মেইন প্রবলেম তো এখানেই। হ্যাঁ, তো আমি এই জন্যে অনেকেই বলি, যখন বিভিন্ন এখানে আমাদের মিটিং হয় বিভিন্ন ইয়েতে বলি, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সিস্টেম চেঞ্জই পারে বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি নিয়ে আসতে। আচ্ছা। কারণ আমি যখন এই সিস্টেমটা যখন আহ, আমি যখন এই সিস্টেম যখন ইমপ্লিমেন্ট করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, তখন স্টুডেন্টরা ব্যস্ত থাকবে তাদের ক্রিয়েটিভিটি নিয়ে। তারা নতুন নতুন জিনিস নিয়ে চিন্তা করতে শিখবে, কারণ তারা তো জানে যে আমি যদি এটা না জেনে যাই, তাহলে তো আমি পরীক্ষা লিখতে পারবো না। আর এই সমস্ত রাজনীতি নিয়ে সময় দেওয়ারও টাইম হবে না তখন, পড়াশোনা। না না না, তারা না, কোনো কোনো সময় নাই, কোনো কারণ তো কালকে ক্লাসে আমাকে নতুন কিছু নিয়ে ডিসকাস করতে হবে। তা এটা চিন্তা করতে করতেই তো আপনার সময় শেষ। আপনি মানে অন্য চিন্তা কেমনে করবেন? এখন ফর এক্সাম্পল আমি যদি আরবি থেকে উদাহরণ দিয়ে হঠাৎ করে মনে পড়লো, যেরকম আমরা ছোটবেলা, আমার মনে পড়ছে আর কি, আমরা তো ওই যে হরফে জার পড়তাম, মুখস্থ করতাম, লিখতাম কয়টা আছে। তো আপনাকে যদি কোশ্চিন করা হয় যে তুমি হরফে জার গুলা লিখো, ও লিখে দিয়ে চলে আসবে। কিন্তু কোশ্চিনটা যদি এইভাবে না করে বলা হয় যে হরফে জার 5টা হরফে জার দিয়ে তুমি 5টা সেন্টেন্স তৈরি করে, মানে ইন্ডিভিজুয়াল মানে ইউনিক সেন্টেন্স তৈরি করে আমাকে দেখাও, তখন তার কি হলো, সে কিন্তু 100 কিন্তু ওইটার সে ইউজ জানবে।
প্লাস সে যে সেন্টেন্স মেকিং, অ্যারাবিক সেন্টেন্স মেকিং, সে সেটা শিখতেছে। হুম, এবং ওই একটা সেন্টেন্স মেক করতে গেলে তাকে আরো 10টা আরবি গ্রামার জানতে হবে। হুম, হুম, কিন্তু আমি যদি শুধু বলি যে হরফে জারগুলো তুমি লিখো, কয়টা আছে লিখো, সে মুখস্থ করে সবাই লিখতে পারবে। যে কোনোদিন স্কুলে জানে তাকে যদি 2 ঘন্টা টিচ করা হয়, ও এটা মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারবে। হুম, কিন্তু যদি আপনি এই যে কোশ্চেনের সিস্টেমটা যদি চেঞ্জ করে দেন, আপনার মুখস্থ থাকলে আপনি লিখতে পারবেন না, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে। হুম। তো আমার আমার ইয়েটা হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেমস এর একটা মডেল আমার মনে হয় যে যদি তৈরি করা যায় এরকম, হুম। মানে এটা খুব ইফেক্টিভ হবে। আল্লাহ সামাদ, আমরা চেষ্টা করছি সাধ্যমতো আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে, কতদূর পারবো আল্লাহ ভালো জানেন। তবে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো অবশ্যই চেষ্টা করছি, এবং তোমাদের এই সমস্ত পরামর্শগুলো আমাদের ভালো লাগলো, এবং এটা আমরা আশা করছি ইমপ্লিমেন্ট করতে পারবো। মানে পড়াশোনা কত প্র্যাকটিক্যাল এবং কত মজার, এনজয়েবল করা সম্ভব, সেটাই আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা মজার বিষয় শেয়ার করে, এটা বাংলাদেশে হয় কিনা আমি জানি না। যেমন আমার বেশিরভাগ ক্লাসেই দেখা যাচ্ছে যে 2টা 3টা প্রফেসর আসতো, একটা প্রফেসর লেকচার দিচ্ছে আর 2টা প্রফেসর তারা হচ্ছে যে নোট করতেছে বিভিন্ন বিষয়ে। তারা যদি ওই প্রফেসরের কোনো গ্যাপ পাচ্ছে কোনো ডিসকাশনে, ওরা বলতেছে হাত তুলে যে আমার মনে হয় এই জায়গাটা এরকম একটা গ্যাপ, বা এটা আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, ভেরি গুড এনভায়রনমেন্ট, মানে সবাই শেখানোর জন্য, শেখার জন্য, এবং প্রফেসরও শেখার জন্য, শেখানোর জন্য সবাই এখানে মানে চেষ্টার মানে মধ্যে এটা আছে। তো মানে খুবই বাংলাদেশে অসম্ভব ব্যাপার। কারণ আমাদের টিচিং এর সময় যদি কেউ এসে ডিস্টার্ব করে, আমরা তো প্রচন্ড ইগো ইগো নিয়ে থাকি, না না এখানে তাড়িয়ে তাড়িয়ে এসে বের করে দেবো যে যাও এখান থেকে, ডিস্টার্ব করতে আসছে। আমার প্রায় প্রত্যেকটা কোর্সে 2টা 3টা প্রফেসর আসতো। হুম। হ্যাঁ, কেউ আসতে না পারলে কেউ অনলাইনে যুক্ত হতো। দেখা এটা যাচ্ছে আপনার সিনিয়র জুনিয়র হিসাব হতো, না যে কেউ আসতো? দেখা যাচ্ছে আমি একটা টপিকসে আলোচনা করব, ওই প্রফেসরে অন্য একটা প্রফেসরকে ইনভাইট করে যে আমি তো এই টপিকস নিয়ে আলোচনা করব, আচ্ছা, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা কিনা। আমি এরকম। এরকমও হয়, হ্যাঁ। না, তো দেখা ওরা যাচ্ছে একজন সিনিয়র প্রফেসর আসছেন কিন্তু একজন জুনিয়র এসে তাকে ভুল ধরছে, এটা এটা এই পরিবেশটা আছে কিনা? অ্যাবসোলুটলি, আচ্ছা, অ্যাবসোলুটলি, এবং আমি আমার মতামত দিতে পারবো। এবং এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, আপনি মনে করেন ক্লাসে আছেন 10টা স্টুডেন্ট, হুম, প্রফেসরকে এই 10টা স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট একবারে টোটালি রং কথা বলতেছে, আচ্ছা, আপনি বুঝতেছেন টোটালি রং, এটা মানে কোনো কনসেপ্টের সাথে যায়ও না, হুম, তবুও কোনো স্টুডেন্ট এখানে ক্লাসে হাসাহাসি করবে না, আচ্ছা, কেউ কিছু বলবে না, এবং তাকে বলবে না যে এই এটা বলিস না, বা আপনি এটা বলেন না, এটা বসেন, বা কি কথা বলেন, নো, তাকে হুম, তার কথা বলতে দেন, আচ্ছা, আচ্ছা, সে তার কথা বলতে পারবে। হুম, আরেকটা মজার বিষয় হচ্ছে, আসলে এখন মনে পড়তেছে কথা বলতে গেলে, আমি যখন ডাটমাউথে প্রথম আসলাম, তো প্রথম আমাদের বাংলাদেশে কি হয়, যখন কোনো নবীন বরণ হয়, অনেক ফুলের তোড়া, অনেক কিছু, মানে অনেক কিছু পরিচয় পর্ব, কিন্তু আমাদের এখানে কিচ্ছু না। আচ্ছা, এখানে আপনাকে শিখাবে যে এথিক্স কি জিনিস, পড়াশোনার এথিক্সটা কি জিনিস। আচ্ছা, আমাদের যখন ক্লাসে পরীক্ষা হতো, আমার সামনে বই খোলা, মানে বই আছে, সবকিছু আছে, আমাদের ফাইনাল এক্সাম হচ্ছে, সামনে বই, হুম, প্রফেসর আপনাকে কিছুই বলবে না, কারণ প্রফেসর জানে ওর সামনে বই খোলা থাকলে সে ওই বই দেখবে না। হুম, এবং তাই এটাই ট্রু, আচ্ছা। কেউ দেখবে না। এথিক্স শেখানো হয় বলতে কি ধরনের এথিক্স বলো তো একটু, মানে দু একটা একটা, মানে ফর এক্সাম্পল। এথিক্স এথিক্স বলতে যে যে আমার পড়ালেখা আমার, আচ্ছা, আমি অন্য কারো লেখা দেখে লিখবো না। আচ্ছা, হ্যাঁ, যদি লিখি তাহলে আমরা ওখানে আমরা রেফারেন্স ইউজ করবো যে আমি এই কথাটা কোট করছি সাকিব ভাই অমুক, সাকিব ভাই বলেছে, বা অমুক অমুকের কাছ থেকে। আচ্ছা, আপনাকে অনেস্ট হতে হবে, হুম, আপনার রেফারেন্স ছাড়া কোনো কথা চলবে না। আচ্ছা, আপনি যদি কারো কাছ থেকে কিছু নেন, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নেন, কিন্তু তবু আপনাকে ক্রেডিট দিতে হবে যে আমি এই ইনফরমেশন চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছি, হুম, কিন্তু নিজের বলে আপনি চালাতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা বলতেছি প্লেজিয়ারিজম। হুম, আর এটা তো লেখালেখির ক্ষেত্রে গেল। আর ক্লাসের ক্ষেত্রে আমি তো বললাম যে আমাদের একটা স্টুডেন্ট পাশাপাশি বসে এক্সাম দিচ্ছে, কেউ যদি একটা কোশ্চেন নাও পারে, তবে পাশের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবে না যে আচ্ছা, এটা আসলে কি মানে হবে। এই অনেস্টিটা আছে এদের মধ্যে। অনেস্টি বলে, আপনি যদি বই খোলাও থাকে তবুও সে দেখে লিখবে না, সে পারবে না, লিখবে না, বই খোলা থাকলেও তারা দেখে লিখবে না। এটা শেখায় কিভাবে? ধরো আমরা বাংলাদেশের পরিবেশটা মানে হাজারবার বলেও তো শোনে না, আবার তো মানে যাচাই করতেছে,
তো ওরা ওখানে যে এমন কি ঘটে যে তারা এটা শিখে ফেলছে এবং অ্যাপ্লাই করতেছে? আসলে আমেরিকান শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকেই মানে ওদের এই ট্রেন আপটা করানো হয়। ওই যে আমি প্রথম আবার ফেরত যাচ্ছি ফাউন্ডেশন, হুম, আচ্ছা। আপনাকে আমার মধ্যে যে আকিদাগত যে ফাউন্ডেশন আমার তৈরি হয়েছে, আমাকে তো আর পৃথিবীর কোনো শক্তি এটাকে ইয়া করতে পারবে না। হুম, তো আপনার যদি এই এথিক্সটা ওই ছোটবেলা যদি আপনার ব্রেনে ঢুকে দেওয়া যায় যে না, তোমার সামনে বই খোলা থাকলে তুমি কেন এটা লিখবা, আচ্ছা। হুম, ওই এবং এটা ছোটবেলা থেকে তাকে ট্রেন করতে হবে তার ব্রেনকে হুম, যে তুমি যেটা করতেছো এটা অন্যায়। হুম, আচ্ছা। তো এখানকার বাচ্চারা ও ছোটবেলা থেকে ওইভাবেই বেড়ে ওঠে। সুতরাং বড় হয়ে তার সামনে যদি একটা কোনো কোনো বুকস যদি ওপেনও থাকে, সে যদি নাও পারে সে ওটা দেখে লিখবে না। না, সেটা নয় তাদের ক্ষেত্রে সত্য, কিন্তু ধরো আমরা যারা বাংলাদেশ থেকে গেলাম, আমরা তো অন্য কালচারে, তো আমরা কিভাবে শিখছি ওখানে যে? বাংলাদেশে শিখি না, ওখানে এখন শিখছি কোশ্চিন কেন? হচ্ছে যে এখন আমাদের কোশ্চিন হচ্ছে যে আমরা তো যারা মানে যারা বড় মানে আসছে, আমরা তো বুঝি আসলে আপনার যদি এক্সামের সময় এমন একটা এনভায়রনমেন্ট থাকে, মানে ওদের দেখে আপনি মনে চাইবে না, আপনি ওই ব্রেনে আসবে না যে আপনি ওই যে এনভায়রনমেন্ট, আপনি মনেই চাইবে না যে তাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। আর আপনাকে কোশ্চেন আপনি কয়েকদিন ক্লাস করলেই বুঝবেন যে আসলে এরা যদি এগুলা জিজ্ঞাসা করেন তাহলে আপনার দেখে এমন ভাবে একটা লুক দিবে, মনে হবে যে আপনি আসমান থেকে আসছেন আর কি। আচ্ছা, আচ্ছা, মানে পরিবেশটাই আলাদা। পরিবেশটাই আলাদা। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা আরেকটা বলি, সেটা হচ্ছে যে ক্লাস আমরা যখন বাংলাদেশে হয়, ক্লাসে স্যার কথা বলতে বলতে আমরা একটা কোশ্চেন হঠাৎ করে পাঁচজনকে জিজ্ঞাসা করি যে এই কি বললো বন্ধু, এটা কি বললো প্রফেসর। নো, তোমার কিছু জিজ্ঞাসা তুমি প্রফেসরকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবং এখানকার প্রফেসরকে যদি আপনি হাজারটা কোশ্চেন কোনো সময় সে বিরক্ত ফিল করবে না। সে হাসি মুখে আপনি যে একটা মানে লেম কোশ্চেন করছেন তবুও সে হাসি মুখে আপনি বলবে যে আচ্ছা, উত্তর দিবে, আহ, কিন্তু কোনো সময় বিরক্ত হবে না। কিন্তু সে পাশে মানে তার পাশে বসা কোনো বন্ধুকে সে কোশ্চেন করবে বিরক্তি না, পাওয়ার সম্ভাবনা নর্মালি করে না। এটা কাইন্ড অফ ইম্পসিবল বাংলাদেশের এনভায়রনমেন্টে। তারপরেও তোমাদের কাছে শুনে ভালো লাগতেছে, আমরাও সাধ্যমতো চেষ্টা করি, দেখি কতদূর আগানো যায় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং এটা আপনার যারা ইসলাম প্র্যাকটিস করে এবং বাংলাদেশে তো এটা অবশ্যই পরিবেশ ভালো, তো এখন ওই দিকটাও খেয়াল করলেও কিন্তু এটা করাটা সহজ। শুধু পরিবেশটা ঠিক করে দিয়ে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করলেই হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ মুস্তাআন। আমরা অনেক কথাবার্তা শুনলাম ভাইয়ের কাছ থেকে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার শেষ করব, তবে তার আগে একটু জানতে চাইবো যে আপনি মার্কাজে দীর্ঘদিন ছিলেন, এখন মার্কাজের শিক্ষক, শিক্ষার্থী এবং আপনার ছোট ভাই যারা আছে তাদের জন্য সর্বশেষ আপনি কি বলবেন, অথবা আপনার বিশেষ কোনো ছোটদের জন্য নসিহা অথবা বড়দের কাছে কোনো কোনো আপনার রিকোয়েস্ট আছে কিনা? আহ প্রথমেই আমি আসলে মার্কাজের সকল আমার যারা আহ, শিক্ষক ছিলেন, শুভাকাঙ্ক্ষী, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই ফাউন্ডেশনটা মজবুত করার পিছনে তাদের যে অবদান, এই জন্য আর কি। আর ছোট ভাইদের উদ্দেশ্যে বলবো, কোনো সময় নিজের স্বপ্নকে ছোট করে না দেখতে, স্বপ্ন সবসময় বড় দেখতে হবে। আর নিয়মিত পরিশ্রম করতে হবে। আর অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আর কোনো সময়, আমি আবারও বলছি, কোনো সময় ব্রেইনে নিজের বড় স্বপ্ন নিয়ে নেগেটিভ ইমপ্রেশন নেওয়া যাবে না, কোনো সময় না। হবে না কেন? হবে, ইনশাল্লাহ হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, এক এক ওয়েতে না হলে আরেকভাবে চেষ্টা করতে হবে, বাট হবে। বাট প্রথমে যদি আপনি বলেন যে মনে হয় আমার দ্বারা হবে না, এতে আপনাকে ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে আসলেই তুমি হবে। এখানটা সরে আসো। হুম, কিন্তু এই জন্য তো হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো ছোট বাচ্চার কাছেও কি আপনি তাকে ভোলানোর জন্য মিথ্যা কথা বলতে পারেন? কখনোই না। সুতরাং আপনিও আপনার কাছে মিথ্যা কথা বলবেন না। হবে একটা সবসময় মানে পজিটিভ একটা ইমপ্রেশন দিবেন আপনার ব্রেনে, দেখবেন আপনাকে ওই পজিটিভই আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাচ্ছে। কারণ মানুষ কিন্তু
অনেক কাজ করে কিন্তু সে কিন্তু টায়ার্ড হয় না, সে মানে ক্লান্ত হয় না। মানুষ ক্লান্ত হয় তার বিরক্তি থেকে, আমার কাছে যেটা মনে হয়। আপনি একটা কাজ করতে মজা পাচ্ছেন, আপনি অনেক করেন, আপনার কিন্তু টায়ার্ড লাগবে না, ক্লান্ত লাগবে না। কিন্তু বিরক্তিকর কাজ আপনি 5 মিনিট করেন, দেখবেন যে আপনার টায়ার্ড লাগতেছে। জি। এই যে এখান থেকে আপনাকে সেই হরমোনটা রিলিজ দেবে। সুতরাং সবসময় এখানে পজিটিভ কিছু ইনপুট দিতে হবে, দেখবেন যে আপনি টায়ার্ড হচ্ছেন না, আপনার মোটিভেশন এর উপরে আছেন যে আপনার সামনে কিভাবে যেতে হবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে যেটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করি আর কি, সুস্থ থাকতে হবে, পরিমিত আহার করতে হবে, হেলদি খাবার খেতে হবে। কারণ আপনি যদি নিজেকে সুস্থ না রাখতে পারেন, হেলদি না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ওই ব্রেন ফাংশন ঠিকঠাক কাজ করবে না। হ্যাঁ, এবং খাবার খেতে হবে পরিমিত। যেমন আমি পার্সোনালি আমি দিনে 2 বার খাই, আচ্ছা। আমি নিজে দিনে 2 বার খাই, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, মানে ফিজিক্যালি স্বাস্থ্যগতভাবে খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যত বেশি মানে অনেক পরিমাণ খাওয়া এটা শরীরের জন্য খুবই। আর যখন আপনার আসলে এটা, আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং হলো, আমি আসলে এই হেলদি লাইফস্টাইল নিয়ে এটা আমার বেশ ভালো পড়াশোনা আছে। আচ্ছা আচ্ছা যদি অন্য কোনো দিন সুযোগ হয় আমি ডিসকাস করব, মানে এইটা আপনার ক্যারিয়ার উপরে কিভাবে, মানে এটার ইফেক্টটা কিভাবে পড়ে আর কি। আচ্ছা এবং আপনার যে কোনো, আপনার মনোযোগের উপরে, আপনার গবেষণার উপরে, আপনার কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য আপনার এই হেলদি খাবার, এটা যে কত বড় ইম্পর্টেন্ট, আচ্ছা আচ্ছা। এটা আসলে বলে শেষ করা যাবে না। দেখ মাশাআল্লাহ, শেষ দিকে আর একটা নতুন পয়েন্ট নিয়ে আসলে, এটা নিয়ে আসলে দীর্ঘ আলোচনা করা যাবে হয়তো ভবিষ্যতে। তো আন্তরিক ধন্যবাদ তোমাকে বিষয়গুলো বলার জন্য। মানুষ যে রাগ করে, মানুষ যে মনোযোগী হয় পড়াশোনার ব্যাপারে, এভরিথিং আপনার ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। আপনি কি খাচ্ছেন, হুম, একটা মানুষের মানে খাদ্যাভ্যাস যদি ভালো হয়, হুম। মানে অন্যান্য অভ্যাসও ভালো হবে। হুম, that's fine. জি। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো যে বহুকাল পর তোমার সাথে দেখা হলো এবং সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হলো। তো তুমি সামনের দিকে এগিয়ে যাও, মার্কাজের ছাত্র হিসাবে তোমাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা। এবং আমেরিকার বুকে মনে হয় তুমি ফার্স্ট স্টুডেন্ট আমাদের মার্কাজ থেকে, আমার জানা মতে। এটা আরেকটা মজার ঘটনা, আমার কাছ থেকে আমি ফার্স্ট, আমার কলেজ থেকে আমি প্রথম, আমার ইউনিভার্সিটি থেকে আইভি লিগে আমি প্রথম। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অনেক কিছুর প্রথম নিয়ে তুমি সামনে, আমাদের সামনে উপস্থিত। তো আমরা আশা করছি আরো অনেক অনেক প্রথমের মানে অধিকারী তুমি হও সামনে। এবং আমেরিকাতে ফার্স্ট আমাদের মার্কাজের কোনো দায়ী হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কবুল করে নেন, এটা আমরা কামনা করি। আমিন, এবং দোয়া করেন আমার জন্য, আল্লাহ কবুল করুক মন থেকে। ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার খুব একটা স্বপ্ন আছে যে, আসলে এত এখানে তো আসলে অত কিছু বলা যায় না, মানে এই এডুকেশন সিস্টেম, এইটার যে একটা মডেল, হুম, এটা আমি যদি বাংলাদেশে আসি, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে মডেলটা কি, কেমন হওয়া উচিত। ইনশাআল্লাহ অবশ্যই আমরা একসাথে কাজ করবো এটা নিয়ে। হুম। কারণ আলহামদুলিল্লাহ আমি ওয়ার্ল্ডের মানে টপ ইউনিভার্সিটি গুলো, রিসার্চ ল্যাব গুলো আমার যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। এমআইটি বলেন, হার্ভার্ড বলেন, আইভি লিগের আরো কিছু ইউনিভার্সিটি বলেন, তো এদের তো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি জানি, এইগুলা কিভাবে এরা পড়ায়, কিভাবে মানে ক্লাসে তারা মানে লিসন দিচ্ছে, তো এগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার একটা আইডিয়া আছে। আমি যদি এখানকার ক্লাস টাইম এনভায়রনমেন্ট গুলো আমাদের বাংলাদেশি মানে টিচারদের সাথে শেয়ার করি, আমার মনে হয় যে এটাও একটা ভালো একটা রিসোর্স হতে পারে, যে এরা মানে মানে এখানকার প্রফেসররা কেমনে পড়ায় ক্লাস। কেমনে বিশ্ববিদ্যালয়গুলো এত বড় র্যাঙ্কিংয়ে গেল, মানে এই সমস্ত সিস্টেমের মাধ্যমে দিয়েতেও গেছে। সেই সিস্টেমগুলো কিছুটা হলেও যদি আমরা নিতে পারি, এটা আমাদের জন্য অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। আপনার আরেকটা ইনফরমেশন বলে রাখি, এই যে আমরা যখন এআই ইউজ করতেছি, এআই, আমার ইউনিভার্সিটি ডার্টমাউথকে বলা হয় মানে এআই এর বার্থ প্লেস। আচ্ছা আচ্ছা। সম্ভবত আমি সালটা যদি ভুল না করে থাকি 1956-এ, মানে এটা সূচনা হয় আমাদের ক্যাম্পাস থেকে। এই এআই যে আমরা এখন ইউজ করতেছি, এই এআই এর ধারণাই তো রে আমাদের ক্যাম্পাস থেকে, সেই 1956-এ সম্ভবত, আচ্ছা। আমি যদি ভুল না করে থাকি আর কি।
তাহলে দেখেন এরা কত অ্যাডভান্স। অ্যাডভান্স। এবং এরা এরা এই যে ওই যে আমি আপনাকে বললাম না একটা কথা, যে যখন ডিসকাশন হয় যে নতুন কি তুমি এখান থেকে বের করতে পারছো ডিসকাশনের মাধ্যমে, তো এই ডিসকাশনের মাধ্যমেই কিন্তু নতুন কিছু একটা জিনিস আপনি সামনে নিয়ে আসতে পারবেন। ডিসকাশন না হলে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। আরেকটা কথা হঠাৎ এখন মনে পড়লো আর কি, যে আমার যদি কোনোদিন সুযোগ হয় বাংলাদেশে আমাদের মার্কাজে হোক বা কোথাও হোক, আমি একটা জিনিস শিখাবো যে গল্প কিভাবে করতে হয়। আচ্ছা, মানে আমরা তো গল্প করি রাস্তাঘাটে, বাসে, সব জায়গায় গল্প করি, যে গল্প আমি কিভাবে করব। আচ্ছা, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, এই গল্পই হতে পারে আপনার নতুন কিছু উদ্ভাবনের একটা রিসোর্স। আচ্ছা, কিন্তু গল্পটা হতে হবে কিভাবে, এটা আমি একদিন বলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আপনার সাথে দুইটা জিনিস থাকলো, একটা ফুড হ্যাবিট আর একটা স্টোরি টেলিং। এটা নিয়ে আমাদের গল্প করতে হয় কিভাবে? তারিখ টিভিতে ইনশাআল্লাহ তাহলে নেক্সট তোমাকে আমরা আবার দাওয়াত দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ ধরে আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম আলহামদুলিল্লাহ। আশা করি আমরা পরবর্তী সময়েও আপনার সঙ্গে যুক্ত হতে পারবো। সবকিছুর জন্য জাযাকাল্লাহ খায়রান। সে সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি যারা দেখছেন, এতক্ষণ আমাদের সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।